গোরস্থানের কোনায় থাকা জরাজীর্ণ কাঠের তৈরি পুরনো অফিস ঘর। বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। টিনের চালে বৃষ্টির বিকট শব্দ। ঘরের ভেতরে একটি কাঠের তক্তপোষের উপর চাদর দিয়ে ঢাকা একটি লাশ রাখা আছে। করিম, রতন আর জব্বার আলী কুপি জ্বালিয়ে লাশের পাশে বসে অপেক্ষা করছে ঝড় থামার জন্য। ভাইজান, কেমন জানি শীত লাগতেছে। এত ঠান্ডা বাতাস কই থেকে আসতেছে? ঘরের দরজা জানালা তো সব বন্ধ। ঝড়ের রাইত রতন, একটু আটু বাতাস তো আইবই। কুপিটা ভালো কইরা ধর, তেল মনে হয় শেষ হইয়া আইতাছে। করিম, তোমরা বড্ড ভুল করলা। এই ঝড় তুফানের রাইতে এই লাশটা গোরস্থানে না আনলেই ভালো হইতো। কেন জব্বার ভাই, লাশ তো দাফন করতে হইব। আইজ না করলে কাল সকালে গন্ধ ছুটব। আরে মিয়া, গন্ধের কথা বাদ দেও। এই লাশের ইতিহাস বড় ভয়ানক। এই লোকটা পাওয়া গেছে নদীর পাড়ের ওই অভিশপ্ত শ্মশান ঘাটের বট গাছে ঝুলন্ত অবস্থায়। ওর শরীরটা ঝুলতাছিল, কিন্তু ওর পা দুইটা মাটির তলে নামানো আছিল। ফাঁসি দিয়া মরলে কি মানুষের পা মাটিতে ঠেকে? জব্বার ভাই, এগুলা কি শুনাইতেছেন? ভাইজান, আমার কেমন জানি লাগতাছে। আমরা ঘরে চইলা যাইতেছি না কেন? কাল সকালে আইসা দাফন করবো। চুপ কর রতন, এই ঝড়ের মধ্যে বাড়ি যাবি কেমনে? রাস্তাঘাট সব পানিতে ডুইবা গেছে। হঠাৎ করেই টিনের চালে একটা ভারী কিছু পড়ার বিকট শব্দ হলো। ওরে বাবা, কি পড়লো চালে? মনে হইতাছে কেউ লাফ দিয়া পড়লো। গাছের ডাল ভাঙছে হয়তো। তুই এত ভয় পাইলে চলবো কেমনে? জব্বার ভাই, আপনার কাছে দেশলাই আছে? কুপিটা কেমন নিবু নিবু করতেছে। হ, পকেটেই আছে। কিন্তু করিম, একটা জিনিস খেয়াল করছো? কি জিনিস? টিনের চালের উপর থাইকা পানি পড়ার টপ টপ শব্দ হইতাছে না, অথচ এই তক্তপোষের নিচ দিয়া ফোটা ফোটা তরল পড়ার একটা শব্দ হইতাছে। হ ভাইজান, আমিও শুনতাছি। গন্ধটা কেমন আসছে। এটা তো পানির গন্ধ না। করিম কুপির ম্লান আলো তক্তপোষের নিচে ফেলল। তক্তপোষ বেয়ে ঘন লাল রঙের রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। কিন্তু লাশের শরীর তো চাদর দিয়ে ঢাকা, ক্ষত থাকার কথা নয়। এটা লাশের রক্ত না, হয়তো কোনো ইঁদুর বিড়াল মরছে তক্তপোষের নিচে। তোরা চুপ করবি। ঠিক তখনই কুপিটা দপ করে নিভে গেল। পুরো ঘর গুটগুটে অন্ধকারে ডুবে গেল। বাইরে বিদ্যুৎ চমকানোর ফলে ঘরের ভাঙা জানালার ফাঁক দিয়ে 1 সেকেন্ডের জন্য নীল আলো এসে পড়ল। ভাইজান, ও ভাইজান, হাতটা ধরেন আমার, আমি কিচ্ছু দেখতে পাইতাছি না। চিল্লাইস না রতন। জব্বার ভাই, দেশলাইটা জ্বালান তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও, হাত কাঁপতাছে। কাঠিটা ভিজা গেছে মনে হয়। একটা কাঠি তো জ্বললো না। দাঁড়াও, আর একটা চেষ্টা করি। দেশলাইয়ের কাঠি জ্বলে ওঠার একটা শব্দ হলো। ছোট্ট একটি আলো ঘরের অন্ধকার দূর করল। কিন্তু আলো জ্বলতেই তিনজনেই স্তম্ভিত হয়ে গেল। তক্তপোষের ওপর রাখা চাদরটি একদম খালি পড়ে আছে। লাশটি সেখানে নেই। ভাইজান, ভাইজান, লাশ কই গেল? তক্তপোষের উপর তো কিচ্ছু নাই। জব্বার ভাই, লাশের হাত পা তো বাঁধা আসিল। ও নিজে নিজে কই যাইব? ঘরের দরজা জানলা তো সব বন্ধ। আমি কইছিলাম না করিম, এইটা সাধারণ লাশ না। ও আছে, কিন্তু আমাগো মাঝে কোথাও আছে। ঠিক তখনই ঘরের অন্ধকার উত্তর কোণ থেকে রতনের হুবহু গলার আওয়াজে কেউ ফিসফিস করে বলে উঠল, ভাইজান, আমি এই কোনায় দাঁড়ায় আছি, আমার বড় কষ্ট হইতেছে। রতন, তুই ওই কোনায় গেলি কেমনে? তুই না আমার পাশে আসিলি? ভাইজান, আমি তো আপনার পাশেই খাড়াই আছি, আপনার জ্যাকেট দইরা রাখছি। তাইলে তাইলে ওই কোনায় কে কথা কয়? লণ্ঠনে আলো ওই কোনায় ফেলো করিম, জলদি। করিম কাঁপতে কাঁপতে টর্চের আলো ঘরের কোনায় ফেলল। আলোর বৃত্তে দেখা গেল রতনের অবিকল চেহারার একজন ঘরের কোনায় দাঁড়িয়ে আছে। তার পরনেও একই জামা,
কিন্তু তার মাথাটা গাড়ির উপর 180 ডিগ্রি উল্টো দিকে ঘোরানো, অর্থাৎ তার পিঠ করিমের দিকে, কিন্তু মুখটা করিম আর জব্বার আলীর দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো কুচকুচে কালো এবং ঠোঁট দুটো বীভৎসভাবে হাসছে। জব্বার ভাই, দেশলাইয়ের কাঠিটা নিভাইয়েন না, আমার মুখটা ভালো কইরা দেখেন, আমি কি রতনের মতো দেখতে না? ও ভাইজান, ওইটা কে? ওইখানে আমি কেমনে দাঁড়ায় আছি? শয়তান, তুই কে? সামনে আসবি না কইলাম। ভাইজান, নিজের বাইরে চিনতে পারতেছেন না? আমি তো আপনার রতন। ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। অবিকল রতনের রূপ ধারণ করা লাশটি মটমট শব্দে ঘাড় সোজা করতে করতে এগিয়ে আসছে। জব্বার আলীর হাতের দেশলাইয়ের কাঠিটি পুড়ে শেষ হয়ে যাওয়ায় সে যন্ত্রণায় চিৎকার করে কাঠিটি ফেলে দিল। চারপাশটা আবার ঘোর অন্ধকারে ডুবে গেল। ওরে মহারে, আমার আঙ্গুল পুড়ে গেল, অন্ধকার হয়ে গেল সব। করিম, টর্চটা চালাও জলদি। টর্চটা জ্বলতাছে না কেন? পানি লেগে সুইচটা জ্যাম হয়ে গেছে মনে হয়। রতন, তুই কই? আমার হাতটা ধর। ভাইজান, আমি এইখানে, আমারে বাঁচান, ও আমার দিকে আসতেছে। না ভাইজান, আমি আপনার পাশেই আছি। ওই কোনারটা নকল, ও আপনারে ধোকা দিতেছে। ইয়া আল্লাহ, দুই দিক থেকে রতনের গলা আসতেছে কেমনে? রতন, তুই আসলে কোনটা? ভাইজান, খোদার কসম, আমি আসল। ও আমার রূপ ধইরা আমারে খাইয়া ফেলবো। জব্বার ভাই, লন্ঠনটা জ্বালান তাড়াতাড়ি। জব্বার ভাই, দেশলাই জ্বালাইয়েন না, ও আলো দেখলেই আমাকে মাইরা ফেলবো। করিম ভাই, আমার হাত ধরেন, আমি আপনার রতন। করিম, আমি কিছু বুঝতেছি না। দুইজনের গলায় এক, কোনো তফাৎ নাই। শয়তান জামাগো মগজ নিয়ে খেলতেছে। কেউ আমার কাছে আসবি না, যে আসবি তার বুকে এই ছুরি চালায় দিব কিন্তু। অন্ধকারের ভিতর সব সব করে ভেজা পায়ে হেঁটে আসার শব্দ হতে লাগলো। শব্দটা করিমের একদম কাছে চলে এলো। হঠাৎ করিমের ডান হাতটা একটা বরফ শীতল হাত শক্ত করে চেপে ধরলো। হাতটা এতই ঠান্ডা যে মনে হলো বরফের টুকরো ধরেছে। ওরে বাবারে, এইটা কার হাত? এত ঠান্ডা কেন? ভাইজান, আমি তো আপনার রতন। আপনার হাতটা এত গরম কেন ভাইজান? আমার বড্ড ঠান্ডা লাগতেছে। ভাইজান, ওইটা আমি না, আমার হাত তো আপনারে ধরে নাই। আমি তো দেয়ালের সাথে ল্যাপটাই আছি। ওরে সাইডা দেন ভাইজান, ও আপনার রক্ত চুইসা খাইবো। শয়তান, তুই রতন না। রতনের শরীর এত ঠান্ডা হইতে পারে না। করিম অন্ধকারে বাম হাত দিয়ে ছুরিটা চালিয়ে দিল সেই বরফ শীতল হাতের মালিকের বুকে। ছুরিটা ঢুকতেই মানুষটার মুখ থেকে কান ফাটানো এক অমানসিক আর্তনাদ শোনা গেল। কিন্তু সেই আর্তনাদ কোনো মানুষের কণ্ঠে নয়, যেন শত শত শিয়াল একসাথে ডেকে ওঠার মতো তীক্ষ্ণ চিৎকার করল। করিম, আমি আলো জ্বালাইছি, সর ওইন থেকে। লণ্ঠনের হলদে আলোয় ঘরটা আবার আলোকিত হলো। করিম দেখল তার ছুরির আঘাতে রতনের রূপ ধারণ করা সেই লাশটি মেঝেতে পড়ে ছটফট করছে। কিন্তু তার চেহারাটা আর রতনের মতো নেই। সেটি আস্তে আস্তে গলে গিয়ে সেই কুৎসিত ফোলা ফাঁসির লাশের রূপ নিচ্ছে। তার বুক থেকে কালো তরল ফিনকি দিয়ে বের হচ্ছে। ভাইজান, ও কি মইরা গেছে? না রতন, ও মরে নাই। এই কুপুরি লাশ লোহা দিয়া মরবো না, ও আবার খারাইব। করিম, লন্ঠনে তেল ওর গায়ে ঢালো, আগুন ধরাইয়া দেও। না জব্বার ভাই, গোরস্থানের ঘরের ভিতর আগুন দিলে আমরা পুইরা মরমু। তার চেয়ে ওরে দরাদরি কইরা বাইরে নিয়ে যায়। বৃষ্টির পানিতে ওর কুপুরি শক্তি কম হয়ে যাইব। রতন, সাহস কর, ওর পা ধর। হ ভাইজান, আমি আর ডরাই না। আই জোরে আমি শেষ কইরাই সারমু। করিম আর রতন মিলে মেঝেতে পড়ে থাকা চটপটে অর্ধ মানব দেহটাকে চ্যাংদোলা করে ঘরের দরজা খুলে বাইরে তুমুল বৃষ্টির মধ্যে ছুঁড়ে ফেলে দিল। লাশটা বাইরে পড়তেই গাছপালাগুলো যেন কেঁপে উঠল। বৃষ্টির
শরীর থেকে সাদা ধোঁয়া বের হতে লাগলো। করিম, কবরের গর্তটা তো করাই আছে, ওরে গর্তে ধাক্কা দিয়া ফালাইয়া দেও জলদি। ও রতন, মাটি দে, এক ফোঁটাও যেন ফাঁকা না থাকে। লাশটি কবর থেকে বারবার উপরে ওঠার চেষ্টা করছিল। তার কুৎসিত মুখ দিয়ে রতনের মায়ের গলায়, তারপর করিমের গলায় গালিগালাজ করছিল। কিন্তু করিম আর রতন অবিরাম মাটি চাপা দিতে লাগলো। জব্বার আলীও কোদাল নিয়ে যোগ দিলেন। মিনিট 10 তুমুল চেষ্টার পর কবরটি সম্পূর্ণ মাটি চাপা দেওয়া হলো। কবর থেকে নখ আঁচড়ানো শেষ একটা মৃদু শব্দ হয়ে চারপাশটা একদম শান্ত হয়ে গেল। পরদিন সকালবেলা বৃষ্টির পর আকাশ একদম পরিষ্কার। সোনালি রোদ এসে পড়েছে গোরস্থানের ভেজা ঘাসের ওপর। করিম আর রতন গোরস্থানের গেটের পাশে ভ্যানের ওপর বসে চা খাচ্ছে। জব্বার আলী লণ্ঠনটা পরিষ্কার করছেন। ভাইজান, রাইতের কথা মনে হইলে এখন আমার হাত পা কাঁপে। ও যখন আমার গলায় কথা কইল তখন আমার মনে হইতাছিল আমি নিজেই বুঝি মইরা গেছি। হ্যাঁ, শয়তানের মায়া বড় ভয়ানক রে রতন। ও আমাকে মন দুর্বল করতে চাইছিল, কিন্তু তুই যে সাহস হারাস নাই, এইটাই অনেক। করিম, আইস থেকে শ্মশান ঘাটের বা ওই জঙ্গল থেকে কোনো বেওয়ারিশ লাশ আইলে আগে আমি পরীক্ষা করবো। এই বুড়া বয়সে এত ভয় আমি আর সহ্য করতে পারুম না। জব্বার ভাই, আপনি ঠিকই কইছেন। তবে আইসকা থেকে আমার একটা জিনিস বিশ্বাস হইল। কি জিনিস রতন? মৃত্যুর পর সব মানুষ শান্তিতে ঘুমায় না ভাইজান। কিছু মানুষের পাপ আর অভিশাপ মৃত্যুর পরও তাগো তারা কইরা বেড়ায়। আর আমাকে কাজ শুধু লাশ দাফন করা না, ওগো পাপের ছায়া থাইকা নিজেদেরকেও বাঁচানো। হ্যাঁ, ঠিকই কইছস রতন। চল, কুপি আর কোদালগুলা পরিষ্কার করে রাখি, কখন আবার ডাক আসে কে জানে। তারা তিনজন মিলে আবার তাদের চিরচেনা কাজে হাত দিল। গোরস্থানের নতুন কবরটি তখন রোদের আলোয় একদম শান্ত হয়ে পড়েছিল, যেন গতরাতি সেখানে কোনো ঝড়ই বয়ে যায়নি।